নমস্কার সকল দর্শককে আজকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আগেই বলে রেখেছিলাম, সেটা হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন। অর্থাৎ মঙ্গল প্রায় পরবর্তী 1.5 মাসের জন্য 47 দিনের জন্য মিথুন রাশিতে গোচর করবে। এই গোচর অবস্থায় মঙ্গল মোটামুটি কিরকম একটা ফল দেবে তার একটা আপাত আলোচনা আজকে করব। তো সেটা বলার আগে দুটো জিনিস বলে নিই। গতদিন যে আলোচনাটা করেছিলাম সেটা রবি ট্রানজিটের উপরে, সেটা আমি আলোচনাটা অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করেছিলাম, সেটা তিনজন ফোন করেছেন, সেটা আমি 12 তারিখ করেছিলাম। আজকে যে অনুষ্ঠানটা করছি আজকে 13 তারিখ, একদম সকালের দিকে। এখন অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটবে, দুটো ঘটনাই ঘটবে। মঙ্গল কিন্তু আগে ট্রানজিট হবে রবির। তো আমার অ্যাকচুয়ালি ভিডিওটার মানে যেটা আর কি ক্রমানুযায়ী করা উচিত ছিল, সেটার আগে মঙ্গলের তারপরে রবির। এটা নিয়ে বেশ কিছু মানুষ প্রশ্ন করেছে। তো যাই হোক, সেটা একটু ভুল হয়ে গেছে আমার আলোচনা করার সময়, তার জন্য প্রত্যেকের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, সেটা 14ই এপ্রিল 12টা যখন বাজবে, অর্থাৎ 13 তারিখ থেকে যখন 14 তারিখ যাবে, 12টা বাজার পরে 12টা 42 মিনিটে কলকাতার লংগিটিউড ল্যাটিটিউডে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে এবং গোচর করবে আপ টু 2 জুন। 2 জুন 6টা 40 মিনিট ভোরবেলা, প্রায় ভোর, সেই সময় পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে গোচর করবে। তার মানে বুঝতে পারছেন প্রায় 47 দিনের এই গোচর থাকবে। তো এই অবস্থায় কি কি ঘটনা ঘটতে পারে তার উপরে একটা আলোচনা রাখার চেষ্টা করব। আমি প্রথমে 3টে নক্ষত্রে ভেঙে নিচ্ছি। মঙ্গল অলরেডি নিজের নক্ষত্রে রয়েছে, মৃগশিরা নক্ষত্রে। এই নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে 24শে এপ্রিল পর্যন্ত। তারপরে 16ই মে পর্যন্ত মঙ্গল আদ্রা নক্ষত্রে থাকবে। তার পরবর্তী 17 তারিখ থেকে 17ই মে থেকে 7ই জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্কট রাশিতে প্রবেশ করার পরও পুনর্বসু নক্ষত্রের একটা চরণ থাকে। তো সেই হিসাবে আমি পুরোটা ধরে নিয়ে আর কি আলোচনাটা করেছি যে এইখানে আমাদের মিথুন রাশিতে যেভাবে ডিস্ট্রিবিউশনটা করা আছে সেটা হচ্ছে 3টে চরণ পুনর্বসু নক্ষত্রের এখানে থাকে এবং একটি চরণ থাকে কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে তো আগেই প্রবেশ করে যাবে, যেটা বললাম 2 তারিখ। তারপরেও আর 5 দিন মতো পুনর্বসু নক্ষত্রে মঙ্গল প্রবেশ থাকবে। তো সেই অংশটা নিয়ে আমরা যখন মঙ্গলের গোচর থাকবে কর্কট রাশিতে সেটা নিয়ে আলাদা করে আলোচনা করব। আপাতত আমরা এই 3টে জায়গাতেই কনসেন্ট্রেট করে আলোচনা করব। আলোচনা করার সময় আমি কতগুলো জিনিস জাস্ট বলে দিই আপনাদের। যখন আর কি মঙ্গল প্রবেশ করবে সেই সময় চন্দ্রও থাকবে মঙ্গলের ঘরে। চন্দ্র থাকবে প্রায় 21-22 ডিগ্রির মতন অবস্থান করবে এবং সেটা শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। শুক্র থাকবে মঙ্গলের ঘরে প্রায় 5 ডিগ্রির কাছাকাছি। রবিও প্রায় প্রবেশ করার মুখে থাকবে, 29 ডিগ্রি 58 মিনিট এরকম থাকবে আর কি মীন রাশিতে। এবং রাহু এবং কেতু যথাক্রমে, রাহু থাকবে বৃষ রাশিতে, কেতু থাকবে বৃশ্চিক রাশিতে। 19 ডিগ্রি 24 মিনিটে থাকবে, 19 ডিগ্রি 14 মিনিটে থাকবে। এবং শনি থাকবে 18 ডিগ্রি 7 মিনিটে, বৃহস্পতি থাকবে 1 ডিগ্রি 36 মিনিটে। তো এই ডিগ্রিগুলো অবস্থান করবে। এগুলো বলে নেবার এই কারণেই যাচ্ছে, একটা অদ্ভুত ব্যাপার দেখবেন যে রাহুকে পুরোপুরি ছাড়ছে। এখানে দুটো ঘটনা ঘটতে চলেছে। এক তো কালসর্প ব্রেক হবে। কালসর্প প্রায় 6 মাস ধরে অবস্থান করেছিল। কালসর্প থাকলে কি হতে পারে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের আগে করেছিলাম, যে একটা মাল্টিসেন্ট্রিক অবস্থা থেকে একটা ইউনিসেন্ট্রিক দিকে কাজ করার মতন গোচর, বা কারোর যদি হরস্কোপ থাকে সেই হরস্কোপ অবস্থান নেয়। অনেক মানুষ হয়তো ভাবেন যে কালসর্প থাকলেই খুব নেগেটিভ ব্যাপার। নেগেটিভ পজিটিভ কিছুই সেভাবে নয়। তবে গ্রহ এত কাছাকাছি অবস্থান করলে তার মধ্যে ডাইভার্সিফিকেশন থাকে না, সে অনেক ছড়িয়ে কাজ করতে পারে না। এক জাতীয় কাজ বা একঘেয়ে টাইপের কাজ তাকে সারা জীবন বা কম বেশি তাকে একই ধরনের প্রবৃত্তির মধ্যে থাকতে হয়। খুব একটা সেখান থেকে তার
সে সরে আসতে পারে না। এই একটা কালসর্পের যদি বলুন যে ড্রব্যাক আছে। এবং অনেক ক্ষেত্রে গ্রহগুলো যেহেতু কাছাকাছি এসে পড়ে, সেহেতু প্রত্যেকটা গ্রহই চায় তার স্বাধীন মতো কাজ করা, তার যা স্প্যান অফ ডিগ্রি যতটা সে যেতে পারে। এখন বুধ তো ইচ্ছে করলো রবি থেকে 50 ডিগ্রি দূরে গিয়ে অবস্থান করতে পারবে না, সেটা কখনো সম্ভব না, বা ভাইস ভার্সা। তো এদের এই অবস্থাতেই ভগবান যেভাবে তৈরি করেছেন সেভাবে করতে হবে। অন্যান্য প্ল্যানেট মানে বুধ এবং শুক্র কখনো রবি থেকে খুব দূরে অবস্থান করতে পারে না। তো যেরকম ভাবে বানিয়েছে, তৈরি হয়েছে, আমাদের এই কনস্টিটিউয়েন্ট যেটা হয়েছে তার উপরে দাঁড়িয়ে কাজটা করতে হয়। তো কালসর্পের ক্ষেত্রে অনেক বেশি কনসেন্ট্রেটেড প্ল্যানেট থাকে। কনসেন্ট্রেটেড প্ল্যানেটের ক্ষেত্রে মবিলিটিটা কম থাকে গ্রহের মধ্যে, এক জাতীয় কাজ করে অভ্যস্ত হয়ে যায়। তো সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পাবে, অনেকটা রিলিফ পাবেন। রাহু থেকে মঙ্গলের সম্পূর্ণরূপে এক ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, প্রভাব থেকে বেরিয়ে যাচ্ছে। প্রভাব থেকে যদিও অনেকটা আগেই বেরিয়ে গেছে, নক্ষত্র চেঞ্জ করার সাথে সাথেই বেরিয়ে গেছে, কিন্তু এখন পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, একদম ফুল ফ্লেজেড। তো যাই হোক, এই অবস্থাতে কি কি ফল দিতে পারে দেখুন। বুধ এখন প্রায় 24 ডিগ্রির কাছাকাছি মীন রাশিতে রয়েছে, নবাংশে সে কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো বুধও কিন্তু আলটিমেটলি আর 2.5-3 দিন পরে আমাদের মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে। তো এখানে যখন মঙ্গল প্রবেশ করবে, তো তার মোটামুটি 2 দিনের মাথায় বুধও মঙ্গলের ঘরে প্রবেশ করবে। তো এক্ষেত্রে একটা মঙ্গল এবং বুধের মধ্যে একটা ইন্টারচেঞ্জ অফ প্ল্যানেটস হবে। এই ইন্টারচেঞ্জ অফ প্ল্যানেটসটা কিন্তু কমিউনিকেশন বৃদ্ধির ক্ষেত্রে খুব সহায়ক। দীর্ঘদিন প্রায় ধরুন 2.5 মাসের মতন কমিউনিকেশনের জায়গায় কিন্তু বুধ কম বেশি ডিস্টার্ব করে গেছে। যে আপনাদের আমি একটা ভালো উদাহরণ দিয়েছিলাম, আপনাদের কাছে বেটার কিছু থাকতে পারে। সেটা হচ্ছে দেখবেন ইন্টারনেটের মানে কানেকশন বা ফোনে কথা বলছেন, কল ড্রপ হওয়া, এগুলোর প্রবাবিলিটি এই সময়টা একটুখানি বেড়ে গেছিল। যারা খুব কিনলি অবজার্ভ করেছেন তারা দেখবেন হয়েছে কম বেশি, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হয়েছে, এখানেও হয়েছে। এই অবস্থাটা থেকে কিন্তু অনেকটা মুক্তি ঘটবে। আরো বেটার ঘটবে যখন বুধ রবিকে টপকে চলে যাবে। বেশি দিন নেবে না, কিছুদিনের মধ্যেই বুধ রবিকে টপকে চলে যাবে। যখন চলে যাবে তখন আরো ফল দেবে। অ্যাকচুয়ালি মঙ্গল এখন যেখানে অবস্থান করছে, বুধ সেই ঘরে গিয়ে, অর্থাৎ বুধ নিজের ঘরে সামান্য একটু ঢুকে বকরি হয়ে যাবে, সেটা একদম জুন মাসের শুরুর দিকে। তো সেই হিসাবে বুধের ভেলোসিটি এখন খুব বেশি আছে, মেষ রাশিটা খুব খুব দ্রুত পাস করবে এবং সেটা কমিউনিকেশন বৃদ্ধির ক্ষেত্রে খুব সহায়ক। কারণ মঙ্গল নিজেও বুধের ঘরে অবস্থান করবে, বুধের ঘরে অবস্থান করে নিজের নক্ষত্রে এবং রাহুর নক্ষত্রে, দুটো নক্ষত্রই মঙ্গলের যে কার্যকরিতা, সেই কার্যকরিতাটা বৃদ্ধি করবে। দেখুন, একটা গ্রহের কার্যকরিতা নির্ভর করে মুখ্যত অনেকগুলো প্যারামিটার থাকে, কিন্তু যদি নর্মালি আমরা দেখি দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সেই গ্রহ সেই মুহূর্তে কোথায় রয়েছে এবং সেই গ্রহের ঘরে কে অবস্থান করছে, এই দুটো বিষয়ের উপর খুব ডিপেন্ড করে। তো প্রত্যেকটা গ্রহ, রবিচন্দ্র ব্যতিরেকে, রাহুকেতুর কথা এখানে আসছে না, রবিচন্দ্র ব্যতিরেকে অন্যান্য সমস্ত প্ল্যানেটেরই দুটো করে রুম আছে। এবার মনে করুন মঙ্গল এখন বুধের মিথুন রাশিতে আছে, মঙ্গল যদি কন্যা রাশিতে থাকতো তাহলে কি এক জাতীয় ফল দিত? কখনোই এক জাতীয় ফল দিত না। তাহলে তো দুটো ঘর বানানোর কোনো প্রয়োজনই পড়তো না। কিন্তু আমি অনেকবার আপনাদের বলেছি যে বুধের সব থেকে কমিউনিকেটিভ ঘর, নিজের ঘর তো অবশ্যই, এবং তার মধ্যে সব থেকে যেটাতে বুধ বেশি কমফোর্টেবল ফিল করতে পারে সেই ঘরটা কিন্তু মিথুন রাশি। এবার আপনারা হয়তো অনেকেই বলবেন তাহলে তো এখানেই তুঙ্গ হতে পারতো না, এটা হওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, কিছু কনস্ট্রেইনস আছে, সেই জন্য সেটা হতে পারে না। কিন্তু বুধ এখানে খুব কমফোর্টেবল থাকে। বুধের যে অ্যাকচুয়াল প্রবৃত্তি, তার মধ্যে একটা যে জুভেনাইল প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা কিন্তু বুধ মিথুন রাশিতে খুব বেশি পরিমাণে বেরিয়ে আসে। তো মঙ্গল এখন এখানে অবস্থান করবে। মঙ্গল এবং বুধের মধ্যে একটা প্রকৃতিগত একটা মানে একটা সিমিলারিটি আছে, ডিফারেন্স তো প্রচুর আছে, সিমিলারিটি আছে। সেটা হচ্ছে দুজনেই কিন্তু খুব গরম প্ল্যানেট, অর্থাৎ টেম্পারেচার হাই, এবং দুজনের মধ্যেই একটা হটকারিতা ব্যাপার আছে,
যেখানে বুধের মধ্যে হঠকারিতাটার মধ্যে জুভেনাইল ফ্যাক্টর আছে, অর্থাৎ বুধ যে কাজটা করে সেই কাজটার মধ্যে অনেকটাই সে মানে অতটা দূরদৃষ্টি সম্পন্ন থাকে না। মঙ্গলের মধ্যে দূরদৃষ্টি যে খুব বিশাল আছে তা নয়, অন্যান্য প্ল্যানেট সহায়ক আছে ইমিডিয়েট, কারণ বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর থাকবে এখন, পঞ্চম দৃষ্টি। তো সেই হিসাবে বৃহস্পতি মঙ্গলকে অনেকটাই ট্যাকেল করতে পারবে। বা মঙ্গল থেকে 9th হাউসে জুপিটার আছে, অর্থাৎ মঙ্গলের যে ভাগ্য নিয়ন্তা, অর্থাৎ মঙ্গলের যে ইমিডিয়েট ফরচুন, সেটা বিং ডিটারমাইন্ড বাই জুপিটার। জুপিটার একে অনেকটা বেঁধে রাখতে পারবে তার মূল ত্রিকোণের অবস্থান ঘটিত। মূল ত্রিকোণ বলতে কখনো বুঝবেন না যে তার গ্রহের মূল ত্রিকোণ বলছি, অর্থাৎ কোণে অবস্থান করছে বলে বলছে। তো সেক্ষেত্রে মঙ্গল অনেকটা বেশি তার যে এক ধরনের অ্যাবারেটিভ যে ক্যারেক্টার থাকে, অর্থাৎ অত্যাধিক হঠকারিতা, সেই জায়গাটা থেকে অনেকটা কমবে এবং দূরদৃষ্টিটাও বৃহস্পতির জন্য তার মধ্যে কিছুটা থাকবে। অর্থাৎ 9th হাউসে তো জুপিটার বসে রয়েছে, তার ফলে সে অনেকটা মানে খুব দূরে না হলেও কিছুটা দূরে সে ইউজুয়ালি যতটা দেখে তার থেকে দেখতে পারবে। কিন্তু বুধ কিন্তু সেটা কখনো দেখার মতো এবিলিটি থাকে না। একটা ফেজে বুধের অ্যাক্টিভেশনটাই থাকে 1 বছর থেকে 12 বছরের কাছাকাছি, এবং আরেকটা 66-67 পর থেকে মানুষের লাইফে। দুটোই দেখুন মানুষের জীবনের এমন একটা ফেজ, যেই ফেজে কিন্তু অলমোস্ট মানুষ তার একটা ইনঅ্যাক্টিভ ফেজে থাকে। প্রথমটা অ্যাক্টিভেশনের দিকে যাচ্ছে, পরেরটা অ্যাক্টিভেশন ফেজ থেকে সে আস্তে আস্তে তার একটা রিটায়ার্ড লাইফ দিকে যাচ্ছে। আমি বলছি না যে 80% লোকই এরকম, 20% লোক কিন্তু অনেক বেশি বয়সেও অনেক কাজ করে। আমি সেই সমস্ত মানুষদের মধ্যে যাচ্ছি না, নর্মাল আলোচনাটা রাখার চেষ্টা করছি। তো মঙ্গলের একটা বেসিক প্রকৃতি হচ্ছে, দেখুন মঙ্গল প্রচন্ড চঞ্চলতা বৃদ্ধিকারক প্ল্যানেট। মঙ্গল এবং বুধ কখনো এক জায়গায় বসে থাকতে পারে না। রাহুও একই প্রবৃত্তি, কিন্তু রাহুর আলোচনা এখানে করছি না। এক জায়গায় বসে থাকতে পারে না, মাল্টিটাস্ক করার একটা প্রবণতা মঙ্গলের মধ্যে থাকে, কিন্তু কোনো কাজই সে ভালো করে ফুলফিল করার মতো অবস্থায় থাকে না যদি অন্যান্য প্ল্যানেট খুব একটা বেটার পজিশনে না থাকে। এখন শনি থেকে মঙ্গল একে অপরের মানে ষড়অষ্টক একটা অবস্থায় রয়েছে, যেখানে মঙ্গল সরাসরি শনির ওপরে অষ্টম দৃষ্টি দিচ্ছে, মানে দেবে আর কি আগামীকাল রাতের থেকে। তো এই দৃষ্টিটা কিন্তু খুব একটা ভালো নয়। একটা টোটকা বলুন বা যাই বলুন বলে রাখছি, সেটা হচ্ছে যে বড় প্ল্যানেট, বড় মানে শনি বৃহস্পতির মতন প্ল্যানেট যদি কখনো ছোট গ্রহের নক্ষত্রে অবস্থান করে, মানে শনি এখন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, তো স্মলেস্ট, সেই হিসাবে যদি কোনো তামসিক গ্রহের প্রবৃত্তি, শনি তো সক্ষেত্রে রয়েছে, তামসিক গ্রহের প্রবৃত্তি যদি শনির ওপরে দৃষ্টি দেয় বা সক্ষেত্রে মানে সহাবস্থান করে, হয় দৃষ্ট বা যুক্ত যদি হয়, সেটা কিন্তু শনির যে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। শনির প্রকৃতি হচ্ছে শান্ত, স্থির। শনি এখন ন্যাচারাল জাস্টিসের ঘরে বসে আছে, এবং সে গত 25 বছর ধরে আমরা যে সমস্ত কাজকর্ম করেছি তার মূল্যায়ন করছে, এবং সেই মূল্যায়ন অনুসারে আমাদের রিওয়ার্ড বা রেট্রিবিউশন দুটোই আমাদের সেইখান থেকে বসে দেবে। কিন্তু এখানে মঙ্গলের যে দৃষ্টি পড়বে, অষ্টম দৃষ্টি, এই দৃষ্টিটা পড়ার পরে শনির এই যে কাজকর্ম, এই কাজকর্ম কিন্তু আগামী 3 মাসের জন্য ব্যাহত হবে প্রায়, কারণ মঙ্গল কিন্তু এরপরে কর্কট রাশিতে নীচ হয়ে যাবে, হয়েও কিন্তু সপ্তম দৃষ্টি শনির উপর দিতে থাকবে। শনি ততদিনে বকরিও হয়ে যাবে, এই ঘরে থাকাকালীনই বকরি হয়ে যাবে 22-23 তারিখ মে মাসে। তো বকরি হয়ে যাওয়ার পরে এর প্রবৃত্তি শনির আরো বৃদ্ধি পেত, কিন্তু যত শনির প্রবৃত্তি বৃদ্ধি পাবে, একটা জিনিস মনে রাখবেন, শনি সব থেকে স্যাক্রেড প্ল্যানেট, সব থেকে পবিত্র, তো সুতরাং তার ক্ষেত্রে অপবিত্র হয়ে যাওয়ার প্রবণতাটাও সব থেকে বেশি থাকে, অর্থাৎ সে খুব দ্রুত আনস্যাক্রেড হয়ে যায়। বিশেষ করে মঙ্গল, রাহু, কেতু এই জাতীয় প্ল্যানেটসের যদি সংস্পর্শে যুক্ত বা দৃষ্ট সে হয়, তো সেই হিসাবে কিন্তু স্যাটার্নের এই সময় যে কর্মকাণ্ডের মধ্যে কিছুটা অ্যাবারেশন আসবে, অর্থাৎ মানুষের চিন্তাধারার মধ্যে অ্যাবারেশন আসবে। মানুষ এমন কিছু হঠকারী কাজকর্ম করবে যে কাজগুলোর জন্য কিন্তু তাকে ওই 3-3.5 মাস বাদে তার মূল্য দিতে হবে। 3 নম্বর হচ্ছে চলাফেরা, এডুকেশন, হায়ার এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হবে।
সাময়িক, এটা কিন্তু 3-3.5 মাস মতো থাকবে, তারপরে আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এই না মঙ্গল সিংহ রাশিতে চলে আসবে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তো এই অবস্থাটা একটু কাটাতে হবে। মঙ্গল অ্যাকচুয়ালি এনার্জি, মঙ্গল আমাদের তরুণ, এনথুজিয়াজম, মঙ্গল অ্যারোগেন্স, মঙ্গল কিন্তু মোটিভেশনকেও কাজ করে। কিন্তু কিরকম মোটিভেশন? যে মোটিভেশনের মধ্যে অত্যাধিক সাহস বা শক্তির দরকার হয়। মনে করুন কোনো পর্বত আরোহী, তার ক্ষেত্রে কিরকম সাহস দরকার? নিশ্চয়ই পরীক্ষা দিতে গেলে যেরকম সাহস লাগে সেরকম তো নয়, একটা অনেক বেশি সাহস, কারণ সেখানে প্রাণের ঝুঁকি আছে। এরকম ধরনের যেখানে রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি, এরকম জায়গায় কিন্তু মঙ্গল ফাংশন করে। জার্মেন্টেশন, পোটেনশিয়াল, উইল ফোর্স, কারেজ, এগুলো মঙ্গলের কিন্তু খুব পজিটিভ জায়গা। নেগেটিভ যদি বলেন সেটা হচ্ছে ফেয়ারলেসনেস। মঙ্গলের মধ্যে একটা অদ্ভুত ভয়হীনতা কাজ করে, এবং এই ভয়হীনতাটা তাকে ভীষণ পরিমাণে অবস্টিনেন্স তার মধ্যে এনে দেয়। অর্থাৎ সে খুব কোনো একটা যেভাবেই হোক কাজটা আমি করব, তার সেটা যদি কোনো অ্যাবারেটিভ সেন্সেও হয় আমি কাজটাকে এনিহাউ করব, এবং ভাষার ওপরে কোনো কন্ট্রোল থাকে না। কারণ দেখবেন মঙ্গল তার নিজের, মঙ্গল একমাত্র তার সপ্তম এবং অষ্টম দৃষ্টি আছে, চতুর্থ দৃষ্টি আছে। এটা দৃষ্টির ক্ষেত্রেও একটা অদ্ভুত, যেটা অন্য কোনো প্ল্যানেটের নেই, মঙ্গলের আছে। তো সপ্তম এবং অষ্টম দৃষ্টি মানে মঙ্গল এখন যেখানে বসে রয়েছে সেখান থেকে 8th হাউসের দৃষ্টি দিচ্ছে, মানে আপনার আপনার যে পাওয়ার, আপনার যে কারেজ, আপনার যে উইল ফোর্স, সেটা দিয়ে আপনি যে কাজগুলোকে কাটানোর চেষ্টা করবেন, তা 7th দৃষ্টিতে, অর্থাৎ যেটা বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর, সেই ঘরের 2nd হাউস দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ আপনার বাকের উপরেও সেই জায়গার যদি কোনো কথা বা কমিউনিকেশনের প্রয়োজন হয় সেই কাজ করতে, সেখানেও দৃষ্টি দেবে। অর্থাৎ কথাবার্তার মধ্যে একটা কড়ক, একটা কটুতা, কষা ভাব চলে আসবে, খুব খুব তিক্ততা চলে আসবে, খুব রূঢ় ভাষায় কথা বলার একটা প্র্যাকটিস মানুষের চলে আসবে। এটা মঙ্গলের নক্ষত্র নেওয়া মাত্রই কিন্তু মানুষের মধ্যে কম বেশি চলে এসেছিল সারা পৃথিবীতেই। এবার যার ক্ষেত্রে দশাগত সিচুয়েশন যত দুর্বল থাকে, প্ল্যানেটের বুনোটটা যত দুর্বল থাকে, তার ক্ষেত্রে অ্যাবারেশনটা তত আগে আসে, আর বাকিদের ক্ষেত্রে পরে আসে বা কম আসে, এই ব্যাপারটা থাকে। তো এই জিনিসটা কিন্তু মঙ্গল মারাত্মকভাবে তৈরি করে। মিথুনের ঘরে মঙ্গলের এই প্রবৃত্তিটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকে, কারণ মিথুন অ্যাকচুয়ালি, বুধ হচ্ছে, আমরা এয়ারকে নির্দেশ করি, এবং সেখানে মঙ্গল মানে এয়ার, মানে গরম এয়ার, এবং সেটার সাথে মঙ্গল হচ্ছে একটা জ্বলন্ত আগুনের পিণ্ডর মতো, তো সেটা খুব দ্রুত ছড়িয়ে যায়। যাদের খুব দ্রুত মাথা গরমের টেন্ডেন্সি আছে তারা কিন্তু খুব নিজেকে কন্ট্রোল রাখবেন, স্পেশালি রাস্তাঘাটে, মানে অযাচিত জায়গায় বচসায় জড়িয়ে পড়া, বা নিজের টেম্পারমেন্ট যেখানে কন্ট্রোল না হচ্ছে সেখান থেকে দ্রুত নিজেকে সরিয়ে নেওয়া, এই পদ্ধতিটা অন্তত মেনটেন করবেন। এত দ্রুত নিজের চরিত্র পরিবর্তন করাটা খুব কঠিন কাজ। যদি বুঝতে পারেন যে সিচুয়েশন খারাপের দিকে যাচ্ছে, তাহলে দ্রুত সেখান থেকে সরিয়ে নেবেন। কারুর যদি সুপারপোজ হয় মঙ্গল, অর্থাৎ জন্ম ছকেও এখানে মঙ্গল আছে মিথুন রাশিতে, এখন সুপারপোজ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বারবার বলবো, মঙ্গল যখন সুপারপোজ করে তখন কিন্তু একটু সাবধানে থাকা উচিত। ফিজিক্যাল জায়গায়, শারীরিকভাবেও মানসিকভাবেও। মঙ্গল আমাদের নার্ভাস সিস্টেমকে দেখে। দেখুন, মঙ্গল এবং বুধের মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। বহু বইতে দেখবেন লেখা থাকে মঙ্গল বুধ একে অপরের শত্রু নয়। সেটা কিন্তু এই কারণেই লেখা রয়েছে যে দুজনের মধ্যে একটা গরম প্রবৃত্তি আছে, দুজনেই কিন্তু দুজনের মধ্যে কারেজ আছে, উইল ফোর্স আছে, এবং দুজনেই খুব দ্রুত যোগাযোগ করে। মঙ্গল আমাদের নার্ভাস সিস্টেমকে দেখে, এর কোঅর্ডিনেশনটা দেখে হচ্ছে বুধ। এই দুটো জায়গাকে দেখে বলে মঙ্গল বুধ ইউজুয়ালি ইন্টারকানেক্টেড থাকে, সবসময় থাকতেই হবে। আমাদের নার্ভাস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের মস্তিষ্ক, সেখান থেকে একেবারে একদম আমাদের শরীরের শেষ অংশ পর্যন্ত যে কানেক্টিভিটি গুলো তৈরি করে, কানেক্টিভিটি কিন্তু বুধ তৈরি করে। সুতরাং মঙ্গল বুধ একে অপরের মধ্যে একটা ইন্টারকানেকশন সবসময় দরকার। তো এক্ষেত্রে কিন্তু খুব ভালো ইন্টারকানেকশন থাকবে, কিন্তু এটা একটা পজিটিভ দিক। খুব ভালো ইন্টারকানেকশন থাকবে, স্পেশালি 17 তারিখের পর থেকে খুব ভালো ইন্টারকানেকশন তৈরি হবে। কমিউনিকেশন, খুব দ্রুত কোনো খবর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, যেটা কিছুদিন ধরে হিন্ডার্ড হচ্ছিল, সেটা কিন্তু এখন বেটার হবে। বাট মাথায় রাখবেন, এই ঘরের তামসিক প্রবৃত্তি হচ্ছে
বুধও নিজে রবির কাছাকাছি থাকবে, শুক্র একটা কোয়াসি কম্বাস্ট টাইপের আছে, কম্বাসনটা কাটতে থাকবে 17 তারিখের পর থেকে খুব দ্রুত, কিন্তু কোয়াসি কম্বাস্ট রয়েছে। মধ্যেখানে রাহু রয়েছে, বুধ এবং মঙ্গলের মধ্যেখানে, এবং গতিটা হচ্ছে রবির দিকে, অর্থাৎ রবি বুধ যে ঘরে আছে সেই দিকে গতি আছে, স্লো আছে কিন্তু গতিটা সেদিকে আছে। ফলে নেগেটিভ কাজ বা নেগেটিভ প্রবৃত্তি বা কথাবার্তা, মানুষকে হীন কথা বলে, মানুষকে খারাপ কথা বলে ছোট করার একটা প্রবৃত্তি মানুষের মধ্যে কিন্তু খুব দ্রুত তৈরি হবে। এই প্রসেসটা খেয়াল রাখবেন। ব্লাড প্রেশারের যাদের যাদের সমস্যা আছে, রাতের দিকে তারা অন্তত সূর্য ডোবার পরে তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। অযথা উত্তেজিত হওয়া বা এমন কিছু খাবার দাবার খাওয়া যেগুলো শরীরকে উত্তেজিত করে, এগুলো থেকে প্লিজ রিফ্রেইন থাকবেন, বিরত থাকবেন, সেটাই কাম্য। বা নিয়মিত ডক্টরস চেক আপে থাকবেন। মঙ্গল আমাদের শরীরের যে অংশগুলোকে দেখে সেগুলো মধ্যে একটা কিন্তু অবশ্যই আমাদের কার্টিলেজ, আমাদের যেগুলো টাফ মাসল, অর্থাৎ থাই মাসল, বা ধরুন আমাদের আর্মস মাসল, যে মাসলগুলো খুব শক্ত, যেগুলোর মধ্যে নরম ভাব, অর্থাৎ চর্বির প্রবণতাটা কম থাকে, এরকম ধরনের মাসলকে দেখে। আমাদের গামের নিচের দিকের পোর্শনকে দেখে, গাম মানে আমাদের মাড়ির নিচের দিকের পোর্শনকে দেখে। চোখের নিচে ফেসিয়াল যে বোনস গুলো রয়েছে সেগুলো দেখবেন কম্পারেটিভলি একটু নরম বোন হতে হবে, কিন্তু সেটা একটু নরম হতে হবে। এরকম অংশকেও কিন্তু মঙ্গল দেখে, কিছুটা দেখে, পুরোটা নয়। শনিও কিছুটা দেখে, বাট শনি মঙ্গল কানেক্টেড হচ্ছে, শনি না মঙ্গল কানেক্ট করছে স্যাটার্নের সাথে। তার ফলে ভেহিকেলের প্রতি কিন্তু মানে নজর দেবেন অবশ্যই, কারণ এই সময় একটা গতি এসে যাবে, কিন্তু সব মানুষ একটু ছোটার চেষ্টা করবে দ্রুত, কোনো কিছুই সহজে আপনাকে থামাতে পারবে না। গতি অটোমেটিক্যালি নিজের ভেতর থেকে আসবে, যে না যাই করি, কাজটা করি। আটকানোর খুব ভিতর থেকে খুব বড় রকম বন্ধন না থাকলে, খুব নিয়ন্ত্রক যদি ভিতর থেকে ছোটবেলা থেকে প্র্যাকটিসেস না থাকে, তাহলে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, টেনে নিয়ে চলে যাবে, কাজটা করিয়ে নেবে। তো কাজটা করুক, যেরকম বিধিনিষেধ আছে সেগুলো মেনে করুন, কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না। নিয়ন্ত্রণ হারালে কিন্তু বিপদ হওয়ার একটা প্রবণতা রয়েছে। আমি কাউকে অ্যাপ্রিহেন্ড করছি না, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা রয়েছে। রাহু মঙ্গল দ্বিদ্বাদশে অবস্থান করা কিন্তু কদাপি ভালো নয়। মঙ্গলের নিজের আরেকটি ঘরেও কিন্তু কেতু বসে রয়েছে, এবং সেটিও বুধের নক্ষত্রে বসে রয়েছে, রিমেম্বার দিস। সুতরাং মঙ্গল বুধ কিন্তু এখানে একটা কানেকশন অলরেডি হয়ে রয়েছে। মঙ্গল বুধের কানেকশনের পজিটিভ নেগেটিভ দুটো দিকই আপনাদের আমি বলেছি। সেই দিক থেকে, এবং রবিরও থার্ড হাউসে মঙ্গল আসার ফলে রবির মধ্যেও স্বাভাবিকভাবে একটা দৃঢ়তা আসবে। রাজাও তার দৃঢ়তার সাথে কাজ করবার চেষ্টা করবে, এবং বলপূর্বক তার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন প্রজাদের হিতার্থে সে কিন্তু করবার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকেও কোনো বিধিনিষেধ বা এরকম কিছু ভেঙে অযথা কোনো ল ভায়োলেশনের দিকে যাবেন না। যেখানে যেটা বলা আছে সেখানে সেটা মেনে চলবেন, অযথা বিরক্ত দেখানোর কোনো প্রয়োজন নেই। আর স্যাটার্নের অবস্থান কিন্তু বললাম 3 মাস কিছু দিনের জন্য কিন্তু স্যাটার্ন একটু অ্যাবারেটিভ থাকবে। অ্যাবারেটিভ থাকলে পরে যেটা হয় সেটা হচ্ছে শনি অসীম এডুকেশনের কারণ, স্পিরিচুয়ালিটির কারণ, একটুখানি অধার্মিক প্রবৃত্তি, কারণ কালপুরুষের নবম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকবে, যদিও বৃহস্পতি কন্ট্রোল করবে তবুও দৃষ্টি থাকবে। মানুষের মধ্যে নীতিভ্রষ্ট হওয়া, এক ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অনৈতিক কিছু কাজকর্ম করার দিকে কিন্তু প্রবণতা বৃদ্ধি পাবে। এই প্রবণতাগুলোকে একটু কন্ট্রোল করবেন, কারণ স্যাটার্ন যেই না বল ফিরে পাবে সঙ্গে সঙ্গে কিন্তু আবার পানিশমেন্ট থাকবে। পানিশমেন্ট কিন্তু দিতে থাকবে, একটু কমবে তার প্রকোপ। কমবে মানে এটা নয় ভাববেন না, পরিমাণে বেশিও হয়ে যেতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। কিছু মানুষের ক্ষেত্রে পরিমাণে কিন্তু প্রবণতাটা বেশিও হতে পারে, বা যতটা দিয়ে হয়তো আপনাকে যতটা পানিশমেন্ট দিয়ে অভ্যস্ত তার থেকে বেশি দিয়ে ফেললো, যদিও সেটা যোগ দ্বারাই নির্ণীত। কিন্তু ভাববেন না যে স্যাটার্ন এই সময় আপনাকে ছেড়ে দেবে। স্যাটার্ন কাউকে ছেড়ে দেয় না, কোনো প্ল্যানেটই কাউকে ছেড়ে দেয় না, স্যাটার্ন তো কখনোই নয়। তো সেই হিসাবে স্যাটার্ন যেহেতু এখন নর্মাল তার ন্যাচারাল জাস্টিসের ঘরে বসে রয়েছে, এবং রবি থেকে 10th হাউসে বসে রয়েছে, একদম রাজার কাজ কিন্তু একদম টু দ্য লেটার্স ফলো হবে ইমিডিয়েট। সুতরাং সেটাও একটু খেয়াল রাখবেন, এবং
রবি থেকে থার্ড হাউসে মঙ্গল, সুতরাং সে কিন্তু তার কাজ করিয়ে নেবে বাই এনি হুকস অ্যান্ড ক্রুকস, এবং সেটা আমাদের হিতার্থেই করাবে, কখনোই ভাববেন না। এবং বুধ এসে ঢুকে গেলে কিন্তু, যখন বুধ জাস্ট রবিকে ক্রস করে বেরিয়ে যাবে, 1-1.5-2 ডিগ্রি চলে যাবে, তখন কিন্তু এই প্রবণতা আরো বৃদ্ধি পাবে। সুতরাং প্রত্যেকে সাবধানে থাকবেন, গাড়ি ঘোড়া যারা চালান তারা খুব সাবধানে থাকবেন। অ্যাটলিস্ট আমি একটা টাইম আপনাদের বলেছিলাম যে জুলাই মাস পর্যন্ত কিন্তু প্রত্যেকে সাবধানে, অ্যাকচুয়ালি প্রত্যেকের সাবধানতা নেওয়া উচিত যতদিন পর্যন্ত রাহু এবং কেতু এই মঙ্গল শুক্রের অ্যাক্সিস থেকে বেরিয়ে না যায়। মানে জাস্ট আপনাদের অন্য একটা প্রসঙ্গে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে রাহু এই ঘরটিতে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে প্রায় 1 বছরের মতন। তারপরে রাহু চলে যাবে মঙ্গলের ঘরে, কিন্তু কেতু চলে আসবে শুক্রের ঘরে। তার মানে তারপরে আরো 1.5 বছর, এই 2.5 বছর টাইম যারা যে কোনো শৌখিন কাজকর্মের সাথে যুক্ত বা বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত, তারা কিন্তু প্রত্যেকেই খুব সাবধান থাকবেন। ভেহিকেল শৌখিনতার একটা প্রতীক, বিশেষ করে যারা প্রয়োজনীয় ভেহিকেল ব্যবহার করি বা অনেকে শখ শৌখিনতা বা আরামের জন্য ভেহিকেল ব্যবহার করি। তো যে কোনো কাজের যেখানে ভোগ করার প্রবৃত্তি থাকে সেইখানে কিন্তু শুক্র অ্যাক্টিভেট হয়। তো ভেহিকেল চালানোর ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু সাবধানতা নেবেন। বিপরীত লিঙ্গের প্রতি সম্পর্ক প্রতিস্থাপনের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা নেবেন। এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না যে পরিস্থিতি একটা খারাপ দিকে টার্ন নিতে পারে। প্রত্যেকে নিজের প্রতি সংযম রাখবেন, কারণ মঙ্গল এবং শুক্র কিন্তু, মঙ্গল শুক্র রাহু কেতু যখন একটা কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, মঙ্গল শুক্র তো একে অপরের সমসপ্তমে থাকে, কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, তখন কিন্তু মানুষের এই 3টেই কলিযুগের অ্যাক্টিভ প্ল্যানেটস। তো তখন কিন্তু মানুষের নিয়ন্ত্রণ মারাত্মকভাবে কমিয়ে দেয়। শনি কিন্তু প্রি এফেক্ট দিচ্ছে। বর্তমান আমরা যে অন্যায় করে ফেলছি, যে জ্ঞাতে অজ্ঞাতে যা করছি বা ন্যায় কাজও করছি, সব রকমই তো করি, তো সে ফল কিন্তু পরে দেবে বা এর মধ্যেও দিতে পারে। কিন্তু এখন যে কাজগুলো করছেন সেই কাজের প্রতি কিন্তু নিয়ন্ত্রণ থাকা দরকার। তার মানে যদি অ্যাজ এ হোল সময়টাকে আমরা বলি, তাহলে সেটা 2023 সালের প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত, 2023-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রত্যেকে, মানে 2023-এর সেপ্টেম্বরের পরে রাহু চলে আসবে মীন রাশিতে, কেতু চলে আসবে কন্যা রাশিতে। সেই সময় কিন্তু সিচুয়েশনটা অনেকটা কন্ট্রোল থাকবে। রাহু কেতু কখনোই ভালো ফল দেওয়ার মতো জায়গায় থাকে না, কারণ তারা ডেমন, ভালো ফল দিতে পারে না। কিন্তু তবুও শুক্র এবং মঙ্গলের সাথে যখন ইন্টারকানেক্টেড হয়ে যায় কোনোভাবে, তখন কিন্তু একটু বেশি রকম মানুষের মধ্যে নিয়ন্ত্রণহীনতা এবং সব রকম ক্ষেত্রে মানুষের আচার ব্যবহার, তার সংস্কৃতি, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, সবকিছুর মধ্যে একটা অসম্ভব রকম অ্যাবারেশন তৈরি করে কিন্তু। এবং খারাপ দশায় থাকলে সেই অ্যাবারেশনের মাত্রা অত্যাধিক বৃদ্ধি পায়। এবং যখন যখন অন্যান্য প্ল্যানেটের সাথে কনজুগেটেড হয়ে যাবে, যেমন দেখবেন যে জ্যৈষ্ঠ মাসে গিয়ে একটা গ্রহণ হবে, তো সেই সময় আপনাদের বলবোই এই রিলেটেড কিছু কথা। যখন রবি এবং রাহু একসাথে অবস্থান করবে এবং ওখান দিয়ে চন্দ্র তার সাথে বা সমসপ্তমে যখন অবস্থান করবে, তখন গ্রহণ হবে। তো সেই সময় এই রিলেটেড কিছু কথা আবার বলে দেব। মোটমাট আমি বললাম 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত একটু সাবধানে থাকবেন প্রত্যেকে। নিজের ব্যবহারের প্রতি সাবধানে থাকা মানে নিজের প্রতি রাশটা ধরে রাখবেন, তাহলে কিন্তু গন্ডগোল করে দিতে পারে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।